প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অর্থনীতি বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। আশা করি এই করোনা পরিস্থিতির মধ্যে তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমি অনুপ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, হাজী আলমে সিটি কলেজ, গোপালগঞ্জ। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে। আমরা ছবিগুলোর দিকে একটু লক্ষ্য করি। ডান থেকে উপরে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, অনেক দামি সোনা গয়না, তারপর দামি গাড়ি এবং বাড়ি, এগুলো আমরা সবাই পেতে চাই বা পাওয়ার আকাঙ্ক্ষা থাকে। দ্বিতীয় যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনেক টাকা, দ্যাট ইজ আর্থিক সামর্থ্য। এবং তৃতীয় ছবিটি দেখতে পাচ্ছি অর্থ ব্যয় করার ইচ্ছা। তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজ আমি তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলেছো, আজ তোমাদের সাথে আমি আলোচনা করব চাহিদা বা ডিমান্ড নিয়ে। আজকের পাঠ থেকে তোমরা যা শিখবে তা হলো চাহিদা কি তা বলতে পারবে, সূচি ও রেখার সাহায্যে চাহিদাটা ধারণাটা ব্যাখ্যা করতে পারবে এবং চাহিদার যে নির্ধারক সমূহ আছে সেই নির্ধারক সমূহ তোমরা ব্যাখ্যা করতে পারবে। আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি, একটা বাজার। এই বাজারে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী আছে, ক্রেতা বিক্রেতা আছে এবং ক্রেতা ও বিক্রেতার মধ্যে দ্রব্যের সামগ্রী ক্রয় বিক্রয় হচ্ছে। চাহিদা বা ডিমান্ড কি? আমরা সাধারণ অর্থে কোনো কিছু পাবার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বুঝে থাকি, কিন্তু কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে চাহিদা বলা যায় না। কারণ একজন ভিক্ষুকে তার গাড়ি বাড়ি ইত্যাদি পাওয়ার ইচ্ছা থাকে, আবার সমাজে অনেকে টাকা পয়সা আছে, তারা টাকা পয়সা ব্যয় করতে চায় না, কিন্তু তারা অবশ্যই সমস্ত দ্রব্য ভোগ করতে চায় বা ক্রয় করতে ইচ্ছা করে, কিন্তু অর্থ ব্যয় করার তাদের ইচ্ছা থাকে না। সুতরাং এই ভিক্ষুকের এবং ধনী অথচ কৃপণ লোকের এই কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে আমরা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে চাহিদা বলতে পারি না। এখন অর্থনীতিতে চাহিদা হতে হলে অবশ্যই তিনটে শর্ত থাকতে হবে, যেটা আমরা আজকের আলোচনা শুরু থেকেই কতগুলো চিত্রের সাহায্যে আমরা সেটা দেখিয়েছিলাম। তাহলে সেই চাহিদার শর্ত বা বৈশিষ্ট্যগুলো কি? সেই বৈশিষ্ট্যগুলো হলো কোনো কিছু পাবার আকাঙ্ক্ষা, অর্থাৎ কোনো দ্রব্য বা সেবা পাবার আকাঙ্ক্ষা। দুই হচ্ছে দ্রব্যটি ক্রয় করার ক্ষমতা, দ্যাট ইজ আর্থিক ক্ষমতা। তৃতীয় হচ্ছে অর্থ ব্যয় করার ইচ্ছা বা আর্থিক অর্থ ব্যয় করার ইচ্ছা। এই তিনটে জিনিসের যখন সমন্বয় ঘটবে তখনই
অর্থনীতিতে একটা কার্যকরী চাহিদা বা ইফেক্টিভ ডিমান্ড সৃষ্টি হবে। আর অর্থনীতিতে আমরা চাহিদা বলতে এই কার্যকরী চাহিদাকে বুঝিয়ে থাকি। তাহলে আমরা চাহিদাকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? অর্থাৎ চাহিদা হলো কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষার পিছনে আর্থিক ক্ষমতা এবং অর্থ ব্যয় করার ইচ্ছে যুক্ত হয়, তাহলে কেবলমাত্র আমরা সেটাকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে চাহিদা বলব। চাহিদা সূচি বা ডিমান্ড শিডিউল। চাহিদা সূচি হচ্ছে দাম এবং চাহিদার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে যদি আমরা তালিকায় উপস্থাপন করি তাহলে সেটাকে আমরা বলবো চাহিদা সূচি। দেখো এখানে আমরা দেখিয়েছি দাম একটা কলমে আরেকটা কলমে চাহিদা। দাম যখন 8 টাকা চাহিদা হচ্ছে, দাম যখন 8 টাকা তখন চাহিদা 5 একক। দাম কমে 6 টাকা হচ্ছে, 4 টাকা হচ্ছে, চাহিদার পরিমাণ বেড়ে 10 একক এবং 15 একক হচ্ছে। অর্থাৎ দাম হ্রাস পাচ্ছে, চাহিদা বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে দাম এবং চাহিদার মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ দামের সাথে চাহিদার এই যে বিপরীতমুখী সম্পর্ক, সেই বিপরীতমুখী সম্পর্কটাকে আমরা যদি একটা তালিকায় উপস্থাপন করি সেটাকে বলা হয় চাহিদা সূচি। এবং এই যে দাম এবং চাহিদার মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক, এই সম্পর্কটাকে বলা হয় চাহিদা বিধি। তাহলে আমরা চাহিদা বিধির মাধ্যমে চাহিদা সূচিকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। সেটা কি বলতে পারি? অর্থাৎ চাহিদা বিধির গাণিতিক প্রকাশই হচ্ছে চাহিদা সূচি। অথবা আমরা বলতে পারি একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে ক্রেতা কোন দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করে তা যে তালিকার সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় চাহিদা সূচি। এখন আমরা জানবো চাহিদা রেখা কি। চাহিদা রেখা হলো এই যে দাম এবং চাহিদার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা যদি তালিকায় উপস্থাপন না করে চিত্রের সাহায্যে উপস্থাপন করি তাহলে সেটাকে বলা হয় চাহিদা রেখা। অর্থাৎ এটাকে আমরা কি বলেছিলাম? চাহিদা বিধি। এই চাহিদা বিধি এটা ছিল গাণিতিক প্রকাশ। এই চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশকে বলা হয় চাহিদা রেখা। এখন চাহিদা রেখা কিভাবে অঙ্কন করা যায়? দেখো আমরা বহুমুখী চাহিদার পরিমাণ লম্বক দ্রব্যের দাম নির্দেশ করছি। এখন দাম বাড়ছে কত করে? ডিফারেন্স কত ছিল? 2 এই জন্য আমরা লম্বককে প্রত্যেক ঘরকে সমান সমান করে 2 করছি। আর চাহিদার পরিমাণ কিভাবে বাড়ছিল? পরিবর্তনটা ছিল 5 করে। এই জন্য প্রত্যেক ঘরকে আমরা 5 করে নিয়েছি। এখন দেখো দ্রব্যের দাম যখন 8 তখন চাহিদা ছিল 5 একক। এই দাম যখন 2, 4, 6, 8 চাহিদা ছিল ভূমি অক্ষ বরাবর 5 একক, যার সমন্বয় সূচক বিন্দু এ। দাম যখন 6 টাকা তখন চাহিদা ছিল 10 একক। দাম 6 টাকা লম্ব অক্ষ বরাবর, ভূমি অক্ষ বরাবর চাহিদা 10 একক, এর সমন্বয় সূচক বিন্দু হচ্ছে বি। আবার দাম যখন 4 টাকা তখন চাহিদা 15 একক। এই দাম যখন 4 টাকা তখন চাহিদা হচ্ছে 15 একক, যার সমন্বয় সূচক বিন্দু সি। এখন এ বি সি বিন্দুগুলো যোগ করে ডিডি রেখা পাই, এটা হচ্ছে চাহিদা রেখা। ঠিক আছে? এরপরে দেখো আমি আর একটু তোমার চিত্রে একটু বর্ণনা এইভাবে দিতে পারো যে ভূমি অক্ষের চাহিদার পরিমাণ লম্ব অক্ষের দ্রব্যের দাম যখন 8 টাকা তখন চাহিদার পরিমাণ 8 একক, যার সমন্বয় সূচক বিন্দু বি। দাম কমে 6 টাকা, 4 টাকা এবং 2 টাকা হলে চাহিদার পরিমাণ বেড়ে 10 একক এবং 15 একক হয়, যার সমন্বয় সূচক বিন্দু বি ও সি। এখন এ বি সি বিন্দু যোগ করে ডিডি রেখা পাই, এটা এই চাহিদা রেখা। অর্থাৎ এই চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশকেই বলা হয় চাহিদা রেখা। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা চাহিদা সূচি এবং চাহিদা
রেখাটা বুঝতে পেরেছো এবং কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায় সেটাও বুঝতে পেরেছো। তারপরে আমরা সবাই একটু প্র্যাকটিস করি কিভাবে একটা চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায়। আমরা প্রথম কলামে লিখব দাম। দ্বিতীয় কলামে চাহিদা। তাহলে আমরা চাহিদা দিতে দেখিয়েছিলাম দাম এবং চাহিদার মধ্যে একটা বিপরীত সম্পর্ক। দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক নিয়ে আমরা একটা চাহিদা সূচি তৈরি করি। প্রথম ধরি দ্রব্যের দাম যখন 10 টাকা তখন চাহিদা 2 একক। দাম কমে 8 টাকা হলো, চাহিদার পরিমাণ বেড়ে 4 একক হলো। দাম আরো কমে 6 টাকা হলো, চাহিদার পরিমাণ আরো বেড়ে 6 একক করে হলো। দাম কমে 4 টাকা হলো, চাহিদার পরিমাণ বেড়ে হলো 8 একক। অর্থাৎ এক্ষেত্রে যে চাহিদা সূচিতে আমরা জানি একটা বিপরীতমুখী সম্পর্ক দাম ও চাহিদার মধ্যে, সেই বিপরীতমুখী সম্পর্কের ভিত্তিতে আমরা একটা চাহিদা সূচি প্রস্তুত করেছি। এখন আমরা এই চাহিদা সূচি থেকে আমরা একটা চাহিদা রেখা অঙ্কন করব। তাই দেখো এখানে আমরা লম্ব অক্ষে পেয়েছি, লিখব হচ্ছে দাম আর ভূমি অক্ষ হচ্ছে চাহিদার পরিমাণ বা চাহিদা লেখা। চাহিদা। তাই দেখো শিক্ষার্থীরা এখানে কিন্তু দাম বাড়ছিল কত করে? দাম বাড়ছিল 2 করে, চাহিদা বাড়ছে 2 করে। তাহলে এখানে কিন্তু দাম বাড়ছে 4, 6, 8, 10। প্রথমে 4, কিন্তু আমাদের প্রত্যেক ঘরকে 2 করে দিয়ে 2, 4, 6, 8, 10। এখন প্রথম ঘরটাকে কিন্তু আমরা 4 ধরবো না, কারণ এখানে এই ঘরটা যদি 4 ধরে পরবর্তী ঘর 2 ধরা হয় তাহলে কিন্তু আমাদের চুপচে ভুল হয়ে যাবে। তাহলে প্রথম ঘরকে আমাকে 2 ধরে নিতে, 2, 4, 6, 8 এবং 10। ভূমি অক্ষ আমরা প্রত্যেক ঘরকে 2 ধরি, 2, 4, 6, 8। ভূমি অক্ষে 2, 4, 6 এবং 8। এখন দেখো দ্রব্যের দাম যখন 10 টাকা ছিল, চাহিদা ছিল 2 একক। দাম যখন 10 টাকা, এই লম্ব অক্ষ বরাবর 10, চাহিদা ছিল 2 একক। এর সমন্বয় সূচক বি। এরপর আমরা লাস্ট কলামে সমন্বয় সূচক বিন্দুটা বের করি। দাম যখন 4, লম্ব অক্ষ বরাবর, আর হচ্ছে চাহিদা তখন কত? 8, ভূমি অক্ষ 8। তাহলে 4 এবং 8 এর সমন্বয় সূচক বিন্দু বের করি, এই 8। এখন এই বিন্দুটা এবং এই বিন্দুটা যোগ করি, সংযুক্ত করি। এখন দেখো এখন চিত্র আঁকতে সুবিধা হবে। এখন দ্রব্যের দাম যখন 10 টাকা ছিল তখন চাহিদা কত? 8। এই 10 টাকা দাম, চাহিদা হচ্ছে 4 একক। 8 না 4 একক, এই 4। এর সমন্বয় সূচক বিন্দু বি। এরপর দাম যখন 6 তখন চাহিদা হচ্ছে 6। এই দাম 6, চাহিদা 6। সমন্বয় সূচক বিন্দু সি। আর আগে যেটা পেয়েছিলাম এটা ধরি ডি। এখন এ, বি, সি এবং ডি বিন্দুগুলো যোগ করে যে রেখাটা পাবো সেটা হচ্ছে ডিডি রেখা বা চাহিদা রেখা। এখন
তোমরা কেউ হয়তো প্রশ্ন করতে পারো, স্যার আপনি প্রথম সমন্বয় সূচক বিন্দু এবং লাস্টের সমন্বয় সূচক বিন্দু আগে আঁকলেন কেন? দেখো, তাতে সুবিধাটা হচ্ছে যে প্রথম সমন্বয় সূচক বিন্দু যদি আমরা যথার্থভাবে নির্ধারণ করতে পারি এবং লাস্টের সমন্বয় সূচক বিন্দু নির্ধারণ করতে পারি, তারপর দুটো সমন্বয় সূচক বিন্দু যোগ দেবে স্কেল দিয়ে তারপর আমরা পরবর্তী সমন্বয় সূচক বিন্দুগুলো স্কেল দিয়ে একর হুবহু আমরা নিতে পারি, মিলে যাবে সহজভাবে। অনেক সময় দেখা যায় কি যে তোমরা প্রথম সমন্বয় সূচক বিন্দু এ বিন্দু এখানে নিলা, দ্বিতীয় সমন্বয় সূচক বিন্দু একটু করতে একটু ভিতরে একটু ঢুকে গেল, তৃতীয় সমন্বয় সূচক বিন্দু গেলে হয়তো ভিতরে একটু চলে আসলো, চতুর্থটা করতে গেলে আসলো, তখন কিন্তু তোমার রেখাটা এরকম আঁকা বাঁকা হয়ে যাবে। এই জন্য তাতে হয়তো তোমার আবার মুছে আবার আঁকতে হবে, তখন সময় নষ্ট হবে। এই জন্য তোমরা প্রথম সমন্বয় সূচক বিন্দু এবং লাস্টে যে সমন্বয় সূচক বিন্দু এটা নির্ধারণ করে তারপরে স্কেলে টান দিবে, তার পরবর্তী সমন্বয় সূচক বিন্দুগুলো তোমরা দিয়ে চিত্রটা অঙ্কন করবে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো চাহিদা সূচক থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়। এখন প্রশ্ন হলো, আমাদের হয়তো কোনো একটা উদ্দীপক থাকলো, হয়তো বলা হলো এরকম একটা উদ্দীপক আছে, তোমাকে বলা হলো প্রয়োগে বলা হলো উদ্দীপক থেকে একটা চাহিদা রেখা অঙ্কন করো। তখন যে এই যে উদ্দীপক আছে উদ্দীপককে এই চাহিদা রেখাটা অঙ্কন করতে হবে 3 নম্বরে। তখন বর্ণনা দিতে হবে ভূমিকে চাহিদার পরিমাণ, লম্ব অক্ষের দাম এবং চাহিদা যে বিভিন্ন সমন্বয় সূচক বিন্দু এ বি সি ও ডি যোগ করে ডিডি রেখা পাই, এটি হচ্ছে উদ্দীপক থেকে অঙ্কিত চাহিদা রেখা। জাস্ট এইভাবে লিখলেই চলবে। আমরা দেখতে পাচ্ছি এখানে সম্পর্কিত দুটি দ্রব্য, একটা হচ্ছে চা আর একটা হচ্ছে কফি। দ্বিতীয় চিত্রে দেখতে পাচ্ছি সময়, যেটা আমরা ঘড়িতে সাধারণত দেখে থাকি, যদিও এখন মোবাইল বা অন্যান্য প্রযুক্তির মাধ্যমে আমরা সময়টা দেখে থাকি। এরপর হচ্ছে চিত্রটা আয়, টাকা পয়সা। এরপর দেখতে পাচ্ছি কোকা-কোলা পেপসি বিজ্ঞাপন। এরপর একটা বাজার যেখানে অসংখ্য ক্রেতা রয়েছে, এরকম একটা বাজার দেখতে পাচ্ছি। এবং কি ব্যাংক সঞ্চয়, একটা লাক্সারিয়াস গাড়ি, অর্থাৎ জীবনযাত্রার মান উন্নত হলে কেমন মতো এটা তখন সম্ভব হতো না, জীবনযাত্রার মান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করব এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। হ্যাঁ, ঠিকই বলেছ। আমি এখন তোমাদের সাথে আলোচনা করব চাহিদার নির্ধারক নিয়ে। চাহিদা নির্ধারক কি? চাহিদা নির্ধারক হলো চাহিদা যে সকল বিষয়ের উপর নির্ভর করে সেগুলোকে চাহিদা নির্ধারক বলা হয়। কোন দ্রব্যের বা সেবার চাহিদা কেবলমাত্র আয়ের উপরই নির্ভর করে না, তার অন্যান্য বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেটা আমরা চিত্রের সাহায্যে আমরা সেই নির্ধারকগুলো দেখালাম। এখন আমরা সেই চাহিদা নির্ধারকগুলো আমি নিয়ে একটু আলোচনা করব। একটা হচ্ছে দ্রব্যের নিজস্ব দাম। কোন দ্রব্যের চাহিদাটা নির্ধারণ করার ক্ষেত্রে সেই দ্রব্যের নিজস্ব দামের উপর নির্ভরশীল। অর্থাৎ আমরা যখন চাহিদা সূচি দেখলাম, সেখানে কিন্তু দাম এবং চাহিদার মধ্যে একটা বিপরীত সম্পর্ক দেখাইছি। অর্থাৎ দাম যদি কমে
চাহিদা বেশি হয়েছিল, আবার দাম যদি বাড়ে চাহিদা কম হয়েছিল। অর্থাৎ কোনো দ্রব্যের চাহিদাটা নির্ভর করে তার সেই দ্রব্যের নিজস্ব দামের উপর। অর্থাৎ দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে। সুতরাং আমরা বলতে পারি কোনো দ্রব্যের চাহিদা নির্ধারণ করার ক্ষেত্রে সেই দ্রব্যের দামটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আমরা আসি সময়ের উপরে কোনো দ্রব্যের চাহিদা নির্ভর করে। যেমন গরমকালের ফ্যানের চাহিদা থাকলে শীতকালে শীতের সেটা থাকে না, আবার গরমকালে শীতের পোশাকের চাহিদা থাকে না। সুতরাং আমরা বলতে পারি সময়ের উপরেও কোনো দ্রব্যের চাহিদাটা নির্ভর করে। এরপরে আছে ক্রেতার আয় ও রুচি পছন্দ। এখানে আমরা দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করি ক্রেতার আয়। ক্রেতার আয়ের উপরও কোনো দ্রব্যের চাহিদা নির্ভর করে। অনেক সময় দেখা যায় দ্রব্যের দাম বাড়লেও ক্রেতার আয় যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার চাহিদা কমে না। আবার আয় কমে গেলে দ্রব্যের দাম কমলেও সে অবস্থাও দ্রব্যের চাহিদা বাড়ে না। সুতরাং আমরা বলতে পারি চাহিদা নির্ধারণ করার ক্ষেত্রে আয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা পরবর্তী পয়েন্টগুলোটা আলোচনা করি, সেটা হচ্ছে ক্রেতার রুচি পছন্দের উপর। ক্রেতার রুচি পছন্দের উপরও কোনো দ্রব্যের চাহিদা নির্ভর করে। কোনো দ্রব্যের প্রতি ক্রেতার যদি পছন্দটা অধিক হয় তাহলে দেখা যায় সেই দ্রব্যের দাম বাড়লেও তার চাহিদা কিন্তু কমে না। অর্থাৎ কোনো দ্রব্যের ক্ষেত্রে তার পছন্দের মাত্রা যদি বেড়ে যায় তাহলে সেই দ্রব্যের চাহিদা বাড়বে, আর যদি অপছন্দনীয় মনে হয় সেক্ষেত্রে তার দাম কমলেও চাহিদাটা বাড়ে না। অনেকে ইলিশ মাছ পছন্দ করে, এখন ইলিশ মাছের দাম কমে গেল বাজারে। এখনকার যদি আগে অ্যালার্জির সমস্যা ছিল না, এখন ইলিশ মাছ খেলে তাদের অ্যালার্জির সমস্যা হয়, তাহলে দেখা যায় কি ইলিশ মাছের দাম কমলেও তার কিন্তু চাহিদা কিন্তু বাড়ছে না। সুতরাং আমরা বলতে পারি রুচি পছন্দের উপরও কোনো দ্রব্যের চাহিদাটা নির্ভর করে। তারপরে ক্রেতার সংখ্যা। বাজারে যদি ক্রেতার সংখ্যা বেশি হয় স্বাভাবিক অবস্থায় চাহিদা বেশি হবে, চাহিদা বেশি হলে দ্রব্যের দামও বেশি হবে। আবার ক্রেতার সংখ্যা যদি কম হয় তাহলে চাহিদা কম হবে, দ্রব্যের দামও কম হবে। সুতরাং আমরা বলতে পারি চাহিদা নির্ধারক হিসেবে ক্রেতার সংখ্যাটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ ক্রেতার সংখ্যার উপরে কোনো দ্রব্যের চাহিদাটা নির্ভর করে। তারপর সরকারের ভূমিকা। সরকারের ভূমিকার উপরেও চাহিদাটি নির্ভর করে। সরকার তার আর্থসামাজিক অবকাঠামো, তারপরে তোমার কর অবকাশ, সাবসিডি ইত্যাদি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে থাকে বিভিন্ন সময়। যার ফলশ্রুতিতে দ্রব্য সামগ্রীর দামটা কম হয়, দামটা কম হলে চাহিদাটা কম হয়, চাহিদাটা কম হলে তোমার দামটা কম হয়, সেক্ষেত্রে চাহিদাটা বেড়ে যায়। সুতরাং আমরা বলতে পারি সরকারের ভূমিকার উপরও কোনো দ্রব্য সামগ্রিক চাহিদাটা নির্ভর করে। এরপর হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা, মার্জিনাল প্রিভেন্সিভিটি টু কনজিউম। প্রান্তিক ভোগ প্রবণতা হচ্ছে আয়ের পরিবর্তনের ফলে ভোগের যে পরিবর্তন হয় সেটা বলে প্রান্তিক ভোগ প্রবণতা। তবে এই প্রান্তিক ভোগ প্রবণতা যদি বেশি হয় মানুষের আয় বৃদ্ধির সাথে সাথে, তাহলে স্বভাবতই তার চাহিদাটা বেড়ে যাবে। আর প্রান্তিক ভোগ প্রবণতা যদি কম হয় তাহলে চাহিদাটাও কমে আসবে। সুতরাং প্রান্তিক ভোগ প্রবণতার উপরও কোনো দ্রব্যের চাহিদাটা নির্ভর করে। এরপর হচ্ছে বিজ্ঞাপন। চাহিদা নির্ধারণ করার ক্ষেত্রে বিজ্ঞাপন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন এই করোনাকালীন সময়ে আমরা কিন্তু অনেকেই বা তোমরা অনেকেই বাড়িতে বসে বিভিন্ন জিনিসের অর্ডার নিয়ে বাড়িতে বসে দারাজ বা বিভিন্ন অ্যামাজন বা বিভিন্ন যে অনলাইন যে মার্কেট প্লেয়ারগুলো আছে তার মাধ্যমে তোমরা অর্ডার করে সেই দ্রব্যটা ভোগ করতে পারছো। আবার টিভিতেও আমরা বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের দ্বারা প্রভাবিত হয়ে আমরা সেই দ্রব্যটা ভোগ করি। বিজ্ঞাপন, তুমি একটা কোল্ড ড্রিঙ্কস খেতে যাচ্ছ,
তোমার প্রিয় নায়ক নায়িকা যেটা বিজ্ঞাপন দিচ্ছে সাধারণত তুমি সেটাই প্রিফারেন্স করো। হ্যাঁ, তাহলে বিজ্ঞাপন দ্বারাও কিন্তু এটা প্রভাবিত হয়। সুতরাং আমরা বলতে পারি বিজ্ঞাপনের উপরও তুমি দ্রব্যের চাহিদাটা নির্ভর করে। জীবনযাত্রার মান, জীবনযাত্রার মানের উপরও চাহিদা নির্ভর করে। জীবনযাত্রার মান যদি উন্নত হয় তাহলে সামগ্রিক চাহিদাটি বেশি হয়, আবার জীবনযাত্রার মান যদি কম হয় সামগ্রিক চাহিদা কম হয়। সুতরাং আমরা বলতে পারি জীবনযাত্রার মানের উপরও চাহিদাটা নির্ভর করে। আন্তর্জাতিক বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য যদি অনুকূল হয় দ্রব্য সামগ্রী তখন কম দামে ভোক্তারা ক্রয় করতে পারে, সামগ্রিক চাহিদাটা বেশি হয়। আর আন্তর্জাতিক বাণিজ্য যদি অনুকূল হয় তাহলে সামগ্রিক চাহিদাটা কম হয়। আয়ের বন্টন, আয়ের বন্টন যদি সুষম হয়, অর্থাৎ সম্পদ যদি মুষ্টিমেয় লোকের হাতে পুঞ্জীভূত না হয়, জনগণের মধ্যে সকলের মধ্যে যদি সেটা বঞ্চিত হয় তাহলে সামগ্রিক চাহিদাটা বেশি হবে। আর জাতীয় বন্টন যদি অসম হয় তাহলে সামগ্রিক চাহিদাটা কম হবে। সুতরাং আমরা বলতে পারি আয়ের বন্টনের উপরও সামগ্রিক চাহিদাটা নির্ভর করে। অন্যান্য সম্পর্কিত দ্রব্যের দাম, সম্পর্কিত দ্রব্য আসলে দুটো, একটা হচ্ছে পরিবর্তিত দ্রব্য আর একটা হচ্ছে পরিপূরক দ্রব্য। এই পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যের দামের উপরও চাহিদাটি নির্ভর করে। যেমন পরিবর্তক দ্রব্য হিসেবে আমরা যদি বলি লাক্স সাবান এবং তিব্বত সাবান, এমত অবস্থায় সম পরিমাণ সম আয়তনের দুটো সাবানের বাজার মূল্য যদি 30 টাকা থাকে, এমত অবস্থায় কোনো একটা সাবানের দাম যদি বেড়ে যায় তাহলে অপর সাবানের চাহিদাটা বেড়ে যায়। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি সম্পর্কিত দ্রব্যের দামের উপরে চাহিদা নির্ভর করে। আবার সম্পর্কিত দ্রব্য অন্য দ্রব্য হচ্ছে পরিপূরক দ্রব্য। যেমন তুমি মোটর গাড়ির সাথে তেলের সম্পর্ক আছে, অর্থাৎ তেল ছাড়া মোটর গাড়ি চলে না। হ্যাঁ, চলে না। এমত অবস্থায় তেলের দাম যদি বেড়ে যায় তাহলে মোটর গাড়ি ব্যবহারের চাহিদাও কমে আসবে। সুতরাং আমরা বলতে পারি পরিপূরক দ্রব্যের ক্ষেত্রেও তোমার সম্পর্কিত দ্রব্যের দামের উপরও সে তার চাহিদাটা নির্ভর করে। এরপর সঞ্চয়, সঞ্চয়ের উপরও চাহিদা নির্ভর করে। মানুষের যদি সঞ্চয়ের প্রবণতা যদি বেশি হয় তাহলে তার ভোগটা কম হবে, চাহিদাটা কম হবে। আর সঞ্চয়ের প্রবণতা যদি কম হয় তাহলে সামগ্রিক চাহিদা বেড়ে যাবে। সুতরাং আমরা বলতে পারি সঞ্চয়ের উপরও চাহিদাটা নির্ধারণ করে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা চাহিদা নির্ধারণ সময় বুঝতে পেরেছ। এখন আজকে যে পাঠ আলোচনা করলাম এর থেকে তোমাদের কতগুলো প্রশ্ন আমি জিজ্ঞেস করব। অর্থাৎ চাহিদা নির্ধারক সমূহ কি কি? চাহিদা নির্ধারক সমূহ, তাহলে দেখো আমরা চাহিদা নির্ধারক কি বলেছিলাম? ভোক্তার আয়, রুচি পছন্দ, সময়, অন্যান্য সম্পর্কিত দ্রব্যের দাম, ক্রেতার সংখ্যা, ভবিষ্যতে মূল্য প্রত্যাশার পরিবর্তন তোমরা বলতে পারো, তারপরে বিজ্ঞাপন ইত্যাদি। একটি কাল্পনিক সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো। আমরা প্রথমে একটা কাল্পনিক চাহিদা সূচি দেখিয়েছিলাম, তারপরে আমরা একটু প্র্যাকটিসও করলাম কিভাবে একটা কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায়। সেক্ষেত্রে কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করতে হলে তোমরা দাম এবং চাহিদার মধ্যে একটা বিপুল সম্পর্ক সূচি তৈরি করে তারপরে সেখান থেকে একটা চাহিদা রেখা অঙ্কন করবে। চাহিদার বৈশিষ্ট্য সমূহ কি? চাহিদার বৈশিষ্ট্য সমূহ আমরা বলেছি কয়টি? 3টি। অর্থাৎ কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, আর্থিক সামর্থ্য এবং অর্থ ব্যয় করিবার ইচ্ছা। চাহিদা নির্ধারক সমূহ তো আলোচনা করলাম। চাহিদা নির্ধারক এখন তোমাদের একটা বাড়ির কাজ থাকবে। সেই বাড়ির কাজটা হচ্ছে একটা চাহিদা রেখা অঙ্কন করে দাম ও চাহিদার মধ্যে যে সম্পর্ক, কিরূপ সম্পর্ক, সেই সম্পর্কটা তোমরা ব্যাখ্যা করবে। অর্থাৎ একটা চাহিদা রেখা অঙ্কন করবে এবং দাম এবং চাহিদার মধ্যে কিরূপ সম্পর্ক তা ব্যাখ্যা করবে। এটা তুমি বাড়ির বিষয়ে প্র্যাকটিস করবে। শিক্ষার্থী, আমি তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসও বলেছিলাম তোমরা
যদি কোভিড পরিস্থিতি স্বাভাবিকভাবে ভ্যাকসিন তৈরি হয়ে যায়, তাহলে আমরা হাফ ইয়ারলি যে যদি পরীক্ষা নেওয়ার সুযোগ হয়, তাহলে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য আমরা এইটা দেখবা। সেটা হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, এবং দ্বিতীয় পত্রের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় এর মধ্যে পরীক্ষা হবে। এরপর যখন ইয়ার ফাইনাল বা বর্ষ সমাপনী পরীক্ষা হবে, বর্ষ সমাপনী পরীক্ষা হবে, তখন তোমার ফার্স্ট পেপার থাকবে প্রথম থেকে পঞ্চম অধ্যায় এবং দ্বিতীয় পত্রেও প্রথম থেকে পঞ্চম অধ্যায়। অর্থাৎ এটা বুঝতে পারছো, ইয়ের বর্ষ সমাপনী বা ইয়ের ফাইনাল পরীক্ষায় এই হাফ ইয়ারলি যে অধ্যায়গুলো থাকছে সেই অধ্যায়গুলো অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ বইয়ের ফার্স্ট পেপারের অর্ধেক সম্পন্ন হয়ে যাবে, সেকেন্ড পেপারের অর্ধেক সম্পন্ন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, কোভিড পরিস্থিতি যদি আরো দীর্ঘায়িত হয়, তাহলে তোমাদের সেই কোর্সটাকে সম্পন্ন করার জন্য ক্লাসের সংখ্যা আরো বাড়াতে হবে। সেটাতে অতিরিক্ত ক্লাস হিসেবে হয়তো আমি জুমের মাধ্যমে ক্লাস নেব। সেই জন্য আমার জুম নম্বর আইডিটা হচ্ছে এইটা, আর পাসওয়ার্ড হচ্ছে এই। এটা আমি পরবর্তী তোমাদের যদি সেরকম পরিস্থিতি হয় অবশ্যই সেটা আমরা জানিয়ে দেবো। আর আমার ফেসবুক আইডিটা হচ্ছে এইটা, তোমরা এই লিঙ্কটা হচ্ছে এটা, তোমরা আমি যে ক্লাসগুলো দেবো অবশ্যই আমাদের যে কলেজের যে পেজ আছে গ্রুপ পেজ, সেই পেজে দিয়ে দেবো এবং আমার আইডিটাও দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পারো, তোমাদের যেখান থেকে ইচ্ছা দেখে নিতে পারো। আর তোমার এই ফেসবুকে যখন আমি যখন ক্লাস নেব, তখন তোমার আমি একটা গ্রুপ খুলেছি, এখানে ইকোনমিক্স ক্লাস অফ 11-12 কন্ডাক্টেড বাই অনুপ স্যার। হ্যাঁ, এখানে কেবলমাত্র অর্থনীতি বিষয়ের ছাত্রছাত্রীরা যুক্ত হবে এবং এই গ্রুপে যুক্ত হতে হলে এখানে আমি দুটো কোশ্চেন করেছি। একটা হচ্ছে তুমি একাদশের ছাত্রী কিনা, বা এবং দ্বিতীয় প্রশ্ন তোমার অর্থনীতি আছে কিনা। হ্যাঁ, এটা আনসার করে তারপরে এবং তোমার রোল নম্বরটা দিতে হবে, তারপর আমি সেটা অ্যাকসেপ্ট করে তুমি সেই গ্রুপের ছাত্র হবে। কারণ এই জুমে যদি যখন আমি ক্লাস নেব, তখন তোমার এই কখন ক্লাস নেব, কয়টায় ক্লাস নেব, কিসের করে ক্লাস হবে, তখন আমি এই গ্রুপে তখন সেটা আমি ডিটেলস দিয়ে দেবো, লিখে দিয়ে দেবো। এখানে তোমার সদস্য হতে পারবে, কোনো সমস্যা নেই। আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সকলকে ধন্যবাদ।